যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে এবং হঠাৎ কেন ডক্টর মোহাম্মদ ইউনূস দৃশ্যপটে বলতে বাংলাদেশ যখন জ্বলছে, হঠাৎ করে এক প্রকার এই সংকটের মধ্যেও ডক্টর ইউনূস ফিরতেছেন বাংলাদেশের ভিতরে। সবারই একটাই প্রশ্ন, এত সংকট এত কিছু তারপরও কেন ডক্টর ইউনূস এই মুহূর্তে তিনি দেশে ফিরতেছেন। প্রিয় দর্শক, একদিকে এখানে অনেক কিছুই মিলানো যাচ্ছে। প্রিয় দর্শক, একদিকে সরকার বলতেছে এই আন্দোলন আমেরিকা করতেছে, অন্যদিকে কালকের লং মার্চ দেওয়ার কথা ছিল শনিবার 6 তারিখ, সেটা আনা হয়েছে 5 তারিখের ভিতরে এবং 5 তারিখে ডক্টর ইউনূসের একটা আদালতে যাওয়ার কথা রয়েছে। দর্শক, ডক্টর ইউনূসকে ঘিরে কিন্তু অনেক কিছু চলতেছে। দর্শক, একটা আলোচনাকে শুনে আসি, এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, যেগুলোতে বোঝা যাবে যে আজকে রাত্রে কি ক্ষমতা হস্তান্তর করার মতো কোনো একটা সিদ্ধান্ত যেতে পারে কিনা। আসসালামু আলাইকুম। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে এবং শেখ হাসিনা সরকার পতনের দ্বার প্রান্তে, এমনটাই ইঙ্গিত দিয়েছে বা স্পষ্ট করে বলার চেষ্টা করেছে ভারতের গণমাধ্যম, বহুল প্রচারিত গণমাধ্যম ইন্ডিয়া টুডে। তাদের একটি মন্তব্য প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। আমি সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটু, বা তারা কী বলেছে হুবহু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এর সঙ্গে আরও যে একটি বিষয় মেলানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের মুখে মুখে এখন যে বিষয়টি উচ্চারিত হচ্ছে তা হচ্ছে হঠাৎ কেন ডক্টর মোহাম্মদ ইউনূস দৃশ্যপটে বলতে বাংলাদেশ যখন জ্বলছে সেই মুহূর্তে তিনি দেশে ফিরেছেন। হয়তো এরই মধ্যে, আমি যে সময়ে রেকর্ড করছি এই ভিডিওটি 11:30 বাজে রাত, তো ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন বা বেশ কয়েকদিন অলিম্পিক্স গেমসে তিনি স্পেশাল গেস্ট হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। সেটি শেষ করেই তিনি বাংলাদেশে ফিরছেন। প্রশ্ন উঠেছে কেন তিনি ফিরতে যাচ্ছেন, তাকে কেন্দ্র করে কি কিছু হচ্ছে? ফেরার হয়তো একটি কারণ ছিল যে তার একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে সোমবার, কিন্তু আদালত তো বন্ধ। সরকারের পক্ষ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 3 দিন। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে আদালতের কার্যক্রম 3 দিন বন্ধ থাকবে। সেই অবস্থায় তো আদালতে আর হাজিরা দেওয়ার তার কোনো স্কোপ নেই। তাহলে কেন ফিরলেন, সেটি একটু বড় প্রশ্ন। হতে পারে তিনি এই বিষয়টি জানার আগে হয়তো রওনা দিয়েছেন, কিন্তু আবার ব্যাক করাও তো একটা সুযোগ ছিল তিনি যেখান থেকে রওনা দিয়েছেন। এই সব বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে অন্যতম কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। আমরা জানি যে তিনি সর্বশেষ গত কয়েকদিনে অলিম্পিক গেমসে উপস্থিত থাকা অবস্থাতেই তিনি ভারতের একটি পত্রিকা দ্য হিন্দুতে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং জনগণের সরকার কায়েম করতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। তাকে যেভাবে হয়রানি করা হচ্ছে, নানান ধরনের মামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় তার পক্ষে দাঁড়িয়ে তাকে বিচারিক হয়রানি না করার জন্য অনুরোধ জানিয়েছেন। বেশ কয়েকবার সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন এবং তার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটি চরম ক্ষোভ রয়েছে তার পিছনের কারণ সম্পর্কে ওগুলো আমরা জানি। এর আগেও তিনি অনেকবার আলোচনায় এসেছেন। বিশেষ করে আমাদের নিশ্চয় মনে আছে 1/11-এর কথা। তখন তিনি একটি দল করেছিলেন নাগরিক শক্তি নাশ, সেটি মাত্র কয়েকদিনের জন্য, এবং এটি করেছিলেন বলেই তার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বড় ক্ষোভ রয়েছে, এমনটা তো মানুষের মুখে মুখে, বা এটি ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন। কিন্তু সেই রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দলটি তো মাত্র কয়েকদিন ছিল। কিন্তু এটুকু মনে করিয়ে দিই সাথে যে 1/11-এর সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দৃশ্যপটে এসেছিলেন, তাকে কেন্দ্র করে একটি জাতীয় সরকার গঠনের চিন্তাভাবনা চলছিল। সেই জাতীয় সরকারের কথা আবার যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই দাবিটি করা হয়েছে যে অবিলম্বে সেনাবাহিনীর মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আমাদের সংবিধানে নেই, সেক্ষেত্রে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে। সেই যে জাতীয় সরকারের কথা বলা হচ্ছিল 1/11-এর সময়, এবং যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে বা তাকে সামনে রেখে জাতীয় সরকারের চিন্তাভাবনা তখন করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসও গত কয়েকদিন আগে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন মানব জমিনকে, আপনাদের নিশ্চয় মনে পড়ে। সেখানে তিনি বলেছিলেন যে 1/11-এর সময় সামরিক বাহিনী কর্মকর্তারা তার বাসায় গিয়ে উঠেছিলেন, তাকে প্রধান উপদেষ্টা পদ নিতে হবে। তিনি সেটি ডিনাই করেছিলেন বিনয়ের সঙ্গে। তাকে বলেছিলেন যে আপনি হ্যাঁ না বলা পর্যন্ত, সম্মতি না দেওয়া পর্যন্ত আমরা সারা রাত এখানে বসে থাকবো। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বললেন আপনারা যাই করেন না কেন
আমি এতে সম্মতি দিচ্ছি না। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের বক্তব্য। তো সেই জায়গা থেকে একদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদন, আবার যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যে মানুষ এখনও পর্যন্ত অগাধ আস্থা এবং বিশ্বাস, আস্থা যেভাবেই বলি না কেন রয়েছে, অবশিষ্ট কিছু হলেও রয়েছে। এবং সেনাবাহিনীর যে ভূমিকা আমরা দেখলাম, অন্তত ছাত্রদের যে অসহযোগ আন্দোলন, তার মধ্যে যে ম্যাসাকারটি চলল, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, সেই সব ঘটনার মধ্য দিয়ে আমরা মিরপুর 10 নম্বরের ঘটনাটি নিশ্চয়ই স্মরণে আনতে পারি। সেখানে ছাত্রদের সামনে সেনাবাহিনীর যে একেবারে সাবলীল অবস্থান এবং ছাত্ররাও সাবলীলভাবে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছিল, মনে হচ্ছিল যে সেনাবাহিনী তাদের অভিভাবক। এই সব কিছু মিলিয়ে কি আসলেই কিছু হতে যাচ্ছে? আমরা অনেক কিছুই মেলাতে পারি, আবার যা কিছু মেলাই না কেন দৃশ্যপট অন্যদিকেও যেতে পারে। নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের খবর বিভিন্ন সূত্র থেকে তো আমাদের কাছে আসছে। আসলে কখন কি হয়, কোনটি ঘটে, কোন বিষয়টি কোন দিকে মোড় নেয়, সেটি আসলে এই মুহূর্তে পর্যন্ত অন্তত বলা যাচ্ছে না। যাই হোক, আমি ইন্ডিয়া টুডেতে যে নিবন্ধটি প্রকাশ হয়েছে, মন্তব্য প্রতিবেদন, সেটি একটু অংশবিশেষ আপনাদেরকে জানাতে চাই। তার শিরোনামই হচ্ছে বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বারপ্রান্তে হাসিনা সরকার। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এক প্রকার নৈরাজ্য চলছে। নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সহিংসতায় রবিবার কমপক্ষে 88 জনের মৃত্যু হয়েছে। তাদের এই প্রতিবেদনটি আরও ঘন্টা 2-3 আগে প্রকাশ হয়েছে, সেহেতু 88 জনের কথা বলা হচ্ছে। যাও, বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয়ে জ্বালিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা তো সত্য কথা। আমরা তো দেখেছি কোথাও পুলিশ নীরব দাঁড়িয়ে আছে, আবার দেখা গেছে যে কোথাও নাটকও হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা হামলা করেছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হয়েছে। আবার আন্দোলনকারীরা বা সাধারণ মানুষের অনেকে বলছে যে এটা স্রেফ নাটক, পুলিশ যথাসময় সেখানে উপস্থিত হয়নি। তাহলে এটি কারা করেছে? পুলিশকে নিষ্ক্রিয় রেখে এটি সরকারের মধ্য থেকেই কেউ করে শিক্ষার্থীদের উপরে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে কিনা, সেই প্রশ্নটিও অবশ্যই যুক্তিসঙ্গত। যাই হোক, এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার গদি টলমল। রবিবার অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে নিহতের সংখ্যা, যাই হোক এটা আমি বলেছি, এখানে বলা হচ্ছে যে প্রতি মিনিটে বাড়ছে নিহতের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি মেনে নেন, তাহলে আগামী দিনে একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে চলেছে বাংলাদেশের মানুষ। কারণ জনগণের রায় তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। স্পষ্টভাবে বিক্ষোভকারীদের সমর্থনে কথা না বললেও বাংলাদেশ সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে তারা জনগণের পাশে আছে। এটাও তো আমরা জানি। গত শনিবার যে খুবই গুরুত্বপূর্ণ বৈঠকটি ছিল সেনাপ্রধানের উপস্থিতিতে, যেখানে সারা দেশের সামরিক কর্মকর্তারা সংযুক্ত হয়েছিলেন, সেইখানে অনেক ধরনের বিষয় আছে এই নিয়ে বলা হয়েছে। আপনারা জানেন ISPR এর বিবৃতিতেও সেটি বলা হয়েছে যে দেশের মানুষের পাশে তারা আছে, সেটি এখানে মনে করে দেওয়া হয়েছে। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান অফিসারদের বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক। ইন্ডিয়া টুডে বলছে জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে এই সমর্থন অব্যাহত থাকবেও। জেনারেল ওয়াকরুজ্জামানের মন্তব্যটি তুলে ধরে এখানে বলা হচ্ছে, একই সময়ে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে এবং সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সমর্থন প্রদর্শনে তার ফেসবুক প্রোফাইলে যে ছবি সেটি লাল দিয়ে রাঙিয়েছেন। এটাও আমরা জানি। ইকবাল করিম ভূঁইয়া সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। তিনি নেহায়েত একজন ভদ্র মানুষ এবং যদিও সরকারের অনুগত ছিল বিধায় তো তিনি সেনাপ্রধান হয়েছিলেন, তারপরও তার মতো একজন মানুষ কিভাবে জনগণের প্রতি সমর্থন জানিয়ে যে কথিত জাতীয় শোক দিবস পালন করা হলো, নিহতদের স্মরণে গত যে সহিংসতাটি হলো, সেখানে সাধারণ মানুষ এই জাতীয় শোক দিবসকে প্রত্যাখ্যান করেছিল ঘৃণা ভরে, যে সরকারের একটি নাটক রচনা করা হয়েছে। এবং মানুষ আপনারা দেখেছেন যে কিভাবে ফেসবুকে লালের ঢেউ উঠেছিল প্রতিবাদ হিসেবে।
কালো রঙের প্রতীক বাদ দিয়ে লালকে তারা গ্রহণ করেছিল এবং সেই সমর্থনের অংশ হিসেবে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেটি করেছিলেন। ছোট্ট ক্লিপটি শুনেছেন, এটা নিয়ে আপনার মন্তব্য করবেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে, যেটা বলতেছিলাম যে সব দিক মিলিয়ে সূত্র মিলিয়ে আবার জাতীয় সরকার আলোচনা হচ্ছে, সব কিছু মিলে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস এখানে একটা কিছু প্লাস পয়েন্ট হতে পারে। তো আমরা চাই ডক্টর ইউনূস অবশ্যই দায়িত্ব নিক। ডক্টর ইউনূস তিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব নিলে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষেরই 99% 95% মানুষেরই কোনো অভিযোগ থাকবে না। যদিও সরকারের যারা আছে তাদের অভিযোগ থাকবে, কিন্তু দেশের মানুষ চায় এই ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হোক। তো সব কিছু মিলেই বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস হয়তোবা এই কারণেই আসতেছে। তো আজকেই ক্ষমতা পরিবর্তনের একটা আশঙ্কা হয়তোবা হবে।